হাসপাতাল থেকে মাহিরাকে বাড়িতে আনা হয়েছে। তার উদর হতে বিচ্ছিন্ন করা হয়েছে আঙ্গুলের থোকার মতো জমে ওঠা প্লাসেন্টা। কিঞ্চিত দুর্বলতা উপলব্ধ হচ্ছে তার নিকট। কি নিদারুণ অনুভূত সৃষ্টিকর্তা তাকে দিল। সোহান কেমন বিমর্ষ আদলে এসে অর্ধাঙ্গিনীর পাশে বসল। জৌলুসহীন হাসিটা তাকে মানাচ্ছে না মোটেও। তবু স্ত্রীকে ভরসা তো তাকেই দিতে হবে। হাসির ছলটা কপট লাগছে। ফিসফিসে এসে বলল, তুমি নিজেই বাচ্চা এটাকে সামলাতে গিয়ে কত নাকানি চুবানি খাচ্ছ। এজন্য আল্লাহ তাআলা তোমাকে সময় দিয়েছেন। নিরাশ হয় না। ভেতরটা চুর চুর করে আসছে শোকে, কিন্তু বাইরেটায় শক্ত শক্ত এক খোলসা। সেই খোলসা জানান দিচ্ছে মাহিরা একদম ভেঙে পড়েনি। সেই প্রাচীর ঠেকিয়ে দিচ্ছে বাঁধ ভাঙা অশ্রুতর। ঠোঁট জোড়ায় কৃত্রিম হাসি ফুটেছে। তাদের কথোপকথনের মাঝে জাহরা বেগমের মুঠোফোনের শব্দ শোনা গেল। ফোনে আসা কলটা রিসিভ করে বিপন্ন আদলে আবেগহীন ভাষায় বললেন, হ্যাঁ দুলাভাই বলেন। অন্যান্য সময়ে সৌজন্যতা দেখানো মানুষটা সোজাসাপটা মূল বিষয়বস্তু জানতে চাওয়ার কারণটা জানান দেয়। গোলমেলে কোনো ঘটনা ঘটে গেছে হয়তো, তাই পরিস্থিতির তালে সঙ্গ দিয়ে ওপাশের মানুষটা শোধালেন, ইয়াসির কি মিষ্টি আনতে গিয়েছিল? কি বলল? তাদের কথাবার্তা ভাবভঙ্গিতে কি বোঝা যায়? সম্বন্ধ আগানো যাইব? আশেপাশে তাকিয়ে জাহরা বেগম সতর্ক দৃষ্টি রেখে নিভুস্বরের জবাব দিল। বড় ভগ্নিপতি ছুড়ে দেওয়া প্রশ্নসূচক বাক্যগুলোর বেশ রয়েছে বললেন, তারা এসে তো সুনাম করলো খুব, বাড়ি ঘরের সুনামও করলো, বাড়ির মানুষের সুনামও করলো। এখন কেবল মেয়ে দেখার পালা। নিজের ভেতর বড়সড় রকমের কেমন প্রত্যয় টেনে আজিজ সাহেব জবাব চালালেন, আজিজ কখনো গাছে মাছে সম্বন্ধ করে না। সায়ানের জন্য মেয়ে উপযুক্ত হবে। কথা মিলাইয়ে নিও শালিকা। ভাবছি মেয়ের বয়সটা একটু বেশি। ভাইরা ভাই আবার কি বলে বসে। শেষোক্ত বাক্যটায় কেমন ধাক্কা খেলেন জাহরা বেগম। কণ্ঠস্বরের মাত্রা একেবারে নিম্ন পর্যায়ে টেনে বললেন, এটা কি বললেন দুলাভাই? বয়স কি বাড়াবাড়ি রকমের বেশি? আজিজ সাহেব দীর্ঘশ্বাস ছাড়লেন। গলা ছেড়ে শান্ত স্বরে বললেন, মেয়ের বয়স 27 চলে বা 27-এর কাছাকাছি। ও ছোট থাকতে ওর বাবা রোড অ্যাক্সিডেন্টে একটা পা হারায়। মেয়েটা তখন মোটামুটি মাধ্যমিকের ছাত্রী। খুব সম্ভবত 11টা বছর পূর্বে ঘটেছে ঘটনা। তারপর শহরে বসবাস করা এই মানুষগুলো গ্রামে আসে। জীবন যুদ্ধে 11 বছর ধরে মাঠে আছে তারা। এখন অবশ্য অবস্থা সম্পূর্ণ তারা। তবে মেয়েটা ভীষণ সংসারী। হয়তো বলবা যে আমার ছেলের সাথে বিয়ে দেয়নি কেন? ওই যে তাদের পরিবারের সাথে আমার তখন পরিচয় হয় নাই। জাহরা বেগম হাতে থাকা কাগজটা দলা করতে করতে জবাব দিলেন, কথা সেইটা না দুলাভাই। ওর বাবা অ্যাক্সিডেন্ট করছে বা অভাবের সংসার, এসব বড় কথা না। মানে মেয়েটার কোনো সমস্যা আছে? নইলে এত ভালো মেয়ে, সুন্দরী মেয়ে তো কলেজের গণ্ডি পার করার আগেই বিয়ে হয়ে যাওয়ার কথা। আজিজ সাহেব বুঝতে পারলেন তিনি কথাটা গুছিয়ে বলতে পারেননি। এবার নিজের বিশ্লেষণে প্রত্যয় আনলেন খুব জোর। পরিবারের বড় মেয়ে, মা মেয়ে মিলে পরিবারের হাল ধরেছিল। বিয়ের জন্য সম্বন্ধ আসলেও মেয়ে বা পরিবার রাজি ছিল না। রইস ভূঁইয়া ভীষণ আধুনিক এবং ভালো মানুষ। মেয়েকে একদম মানুষের মতো মানুষ হতে সাহায্য করেছে। চবর্গীয় শব্দ করে জাহরা বেগম হিসেব কষলেন। ছেলের কাছে আদ্যপান্ত জানানোর চিন্তা করলেন। কেমন আলগা স্বরে তিনি জানালেন, সায়ান আর সোহানের সাথে কথা বলে জানাবো দুলাভাই। গোধূলি লালাভ আভা নিভে যখন সোডিয়ামের ল্যাম্পপোস্টের হলদেটে আলোটা মিশমিশিয়ে আধারটাকে লঘু করে, তখন বারান্দায় বসে আভিয়াকে মুঠোফোনে কল দেয় উমাইর। আজও ব্যতিক্রম কিছু হলো না। মহারানী লেখাটা নামটায় আলতো স্পর্শ করতেই পর্দায় লেখা উঠল রিংইং। সেকেন্ড 10 বাদে ওপাশ থেকে শোনা গেল, হ্যালো। উমাইরা বেশ গম্ভীর স্বরে পড়ল। কেমন আছো মহারানী? ওপাশের নীরবতা দম নিল ছেলেটা। জবাব জানার জন্য ব্যাকুল হলো, তবু অপেক্ষা করলো। মুচকি হাসলো, ফের উচ্চারণ করলো, মহারানী শুনছো? ওপাশে থাকা মানুষটা আদরের স্বরটুকু পুরোপুরি আড়াল রেখে বেশ কাট স্বরে বলল, কে বলছেন?
ঝটপট কান থেকে ফোনটা নামিয়ে একবার দেখে নিল উমাইর। বুঝতে বিলম্ব হলো না ওপাশের মানুষটা অনাকাঙ্ক্ষিত কেউ হবে। বিষম খেলেও নিজেকে সামলে নিয়ে জবাব দিল। উমায়ের বলছি। আফিয়ার নাম্বার তো এটা। আপনাকে চিনলাম না ম্যাডাম। নখ দিয়ে টেবিলে আঘাত করতে করতে তাহিয়া জবাব দিল। আফিয়ার বড় বোন বলছি, ও পড়ছে। এই যে এত রংঢং করে ডাকাডাকি করে আমার বোনটার মাথা কেন নষ্ট করছেন? কয়দিন বাদেই ওর পরীক্ষা। ওর বয়সটা বেশ আবেগের। একান্তই যদি কিছু ভেবে থাকেন আমাদের গ্রামে আসুন, সরাসরি বাবার সাথে কথা বলুন, আপনার পরিবার নিয়ে আসবেন। আমি গতকাল ওর সাথে কথা বলে সব জেনেছি। আর সত্যি বলতে আমার মনে হয় না আপনার পরিবার রাজি হবে। আফিয়া এটাও বলেছে আপনি আমার কাজিন সাইলের বন্ধু। তাইহা দেখল না এপাশের মানুষটা থুতনির ভরটা হাতে রেখে সর্বোচ্চ অভিনিবেশিত হয়ে শুনেছে সবটা। কথা শেষ হতেই উমাইর জানালো। আমার পরিবার মানবে আপা। আমার বাবাকে আজই বলবো। আপা, আমাকে চিনতে পারেননি হয়তো। ওই যে সাহিলের বিয়ের দিন আপনি আমার আর আমার ছোট বোনের ছবি তুলে দিয়েছিলেন। কায়রে আপনাকে বলেছিল ছবি তুলে দিতে। তাইহা খানিকটা ভেবে মৃদু হেসে বলল। চিনেছি, আফিয়া বলেছিল আপনি বরং পরিবার নিয়ে আসুন। ওর ফোন আমার কাছেই থাকে গতকাল থেকে। গতকাল আমি বাদে অন্য কেউ দেখলে ওকে আস্ত রাখতো না। এখন রেখে দিন, আপনি পরিবার নিয়ে আসবেন। এটা এনশিওর করলে আমি বাবাকে বলবো। উমাইর কালক্ষেপণ না করে চট করে জানিয়ে দিল। শুক্রবারই আসছি আমরা। তাইহিয়া জবাব দিল। বিশ্বাস করলাম। কথা আর বাড়াতে না দিয়ে কান থেকে ফোনটা নামিয়ে রইস ভুঁইয়ার ঘরের পানে এগিয়ে গেল। মেয়েটা নিজের ঘরটা ডিঙিয়ে আফিয়ার ঘরে উকি দিতেই দেখলো উদাস হয়ে কিছু ভাবছে সে। সামনে রাখা খাতায় পর্যায়ে সারণীর মৌলগুলো লিখতে লিখতে কোন অজানায় হারালো তা বোধ হয় নিজেও জানে না। তাহিয়া বোনের পেছনে দাঁড়িয়ে খাতার পাতায় দৃষ্টি রাখতেই দেখলো গোটা গোটা অক্ষরে লেখা উমাইর। কেন জানি বোনের অনুভূতিটুকু নষ্ট করতে ইচ্ছে হলো না তার। নিঃশব্দে সরে এলো। গন্তব্য এখন একটাই, বাবা নামক মানুষটাকে সবটা জানাতে হবে। জাহরা বেগম ফোনে থাকা ছবিটা সায়নের সামনে এনে জানতে চাইল। মেয়েটা ভারী চমৎকার না? এক নজর তাকিয়ে দৃষ্টি ঘুরিয়ে নিল সায়ান। নিজের হাতে থাকা মুঠোফোনে দৃষ্টি রেখেই বলল। অনেক আগেই বলেছিলাম মোটরসাইকেল কেনার আগে ঘরে বউ আসবে না। ক্ষুব্ধ হলেন জাহরা বেগম। বেশ রুক্ষতা নিয়ে প্রশ্ন করলেন। কেন, বউ এলে কি তোর মোটর সাইকেল চিবিয়ে খাবে? সায়ান চোখ জোড়া বন্ধ করতে ভেসে এলো সেই মায়াবিনীর চাহনি। কি টলমল চাহনি তার, যেন স্বচ্ছ দিঘি। সায়ান চোখ জোড়া খুলেই মায়ের উদ্দেশ্য বলল। কিছুদিন সময় দাও আম্মু, এখন একটা পাজল সলভ করা বাকি। মেলাতে না পারলে তখন না হয় ভেবে দেখবো। জাহরা বেগমের শীতলতা যেন আজ লোপ পেয়েছে। কেমন ক্রোধানল দেখা যাচ্ছে ওকে কটরে। সহজাত সেই নমনীয়তা যেন কোথায় হারালো। তিনি খানিকটা রুষ্ট হয়ে জবাব দিলেন। সময় সুযোগ সব সময় এক হয় না। আমার হুলস্থুল হবার কারণটা আশা করছি বুঝে যাবে। সারা জীবন বেঁচে থাকবো না বাবা। তোমার আর তোমার ছোট বোনটার একটা ব্যবস্থা করা পর্যন্ত আমি নিশ্চিন্ত হতে পারছি না। যত দূর আমি তোমাকে জানি, পছন্দের কেউ নেই এখনো পর্যন্ত। সায়ান অসহায় চাউনিতে মায়ের পানে চাইল, ভগ্ন কণ্ঠে জানালো। আম্মু কয়েকটা দিন অন্তত সময় দাও, আমি ওই মানুষটার খোঁজ পাওয়ার জন্য একটু চেষ্টা করতে দাও প্লিজ। কে সে? জানি না আম্মু, দেখিনি তাকে, শুধু তার চোখ জোড়া দেখেছি। হাসির কথা বলো না বাবা। আমার অনুভূতি তুমি বুঝবে না আম্মু। 10 দিন সময় দিলাম। মায়ের মনে জেগে ওঠা ভয়ও তুমি বুঝবে না। বোঝার সময়ও নয় যদিও। মায়ের গমন পথে নির্বাক চেয়ে রইল সায়ান। সে জানে আধারে ঢিল মারছে, লক্ষ্যভেদ হবার আশা নিতান্ত ক্ষীণ। তবু আশায় বাঁধে প্রাণ। তাকে সময় দেওয়া হয়েছে এই ঢের, নইলে অমন হাস্যকর একটা ঘটনার জন্য কোনো মা বুঝি আশকারা দিত? নির্ঘুম রাত্রির আধার সাক্ষী ছিল সায়ান কতটা উতলা ছিল ভোরের আলোর জন্য। এলোমেলো হাতে বার কয়েক চেষ্টা করছিল সেই মায়াবী আঁখিজোড়া অন্তত একটা চিত্রায়ণ নিখুঁত করতে, কিন্তু ব্যর্থতা যেন তার জন্য দুর্বেদ্য। নিজের অদৃশ্যকে নিয়ে পরিহাস করবার মতো বেপরোয়া হয়ে উঠেছে ভেতরটা। কিন্তু তার শক্ত বারণ আছে, বিদ্রোহী হওয়া যাবে না। বাগান বিলাস ঘেরা ছাউনিতে দখল করে নিল সায়ান। ফুলগুলোর পাপড়ি তখন মৃত্তিকায় লুটেছে। রাতে ফোটা হাসনাহানা ফুলগুলোও ঝরে ঝরে ভূমির সাথে সখ্যতা করেছে। খানিক দূর
খানিকটা দূরে বড় আম গাছটার ফাঁকে দোয়েলের শীষ শুনে সায়ান নিজেই পড়ল। কি দরকার ছিল এমন দেখা হবার? আমি তো এমন কিছুই চাইনি, তবুও কেন আমার হৃদয়টাতে এমন আলোড়ন দিলা আল্লাহ? জবাব মেলে না। আচমকা গাছের ডাল ছেড়ে উড়ে গেল পাখিটা। সায়ান লক্ষ্য করলো অন্য ডাল থেকে আর একটা পাখি উঠতে পিছু নিয়েছে এই দোয়েলটি। তবে কি তারও একবার ছুটে যাওয়া উচিত ওই দিঘির চরে, যেখানে দেখা মিলেছিল সেই মায়াবিনী, যেখানে আবার হারিয়েছে সেই চপলা। সেটাই আবার উপস্থিত হলে হয়তো মিলেও যেতে পারে উপরওয়ালার কৃপায়। ঘরের উদ্দেশ্যে পা বাড়ালো সায়ান। আজকের এই উচ্চাটন কখনোই চায়নি সে। সবসময় চাইতো যাকে উপরওয়ালা তার জন্য পাঠাবে তাকে একেবারে নিচের করে পাঠাক। জীবনের সঞ্চারিত লুকানো পুঞ্জীভূত ভালোবাসা যেন ওই মানুষটাকে উজাড় করে দিতে পারে। কিন্তু আজ মনে হচ্ছে সেই অপরিচিতার খোঁজ না পেলে ভবিষ্যৎ সঙ্গীর সাথে তার ভালোবাসা দ্বিখণ্ডিত হবে, নিজের প্রতি জুলুম করা হবে, ঠকানো হবে চিরসঙ্গিনীকে। তাই তো সে চেষ্টা করাটা এখন অতীব জরুরি। নিজেকে পরিচ্ছন্ন পরিপাটি করে অফিসের পোশাকে তৈরি হলো সায়ান। আয়নার সামনে দাঁড়িয়ে বুকের কাছের বোতামটা আটকাতে আটকাতে নিজেকে দেখলো সে। মানুষটা তো আগের জনই, তবু কেন সে নীতির বিবেচক হলো? ঘড়িটা তুলে কবজিতে লাগিয়ে সময় দেখে নিজে হাসলো আনমনে। তবে 5:25 হয়েছে। সেই কাঙ্ক্ষিত সুনয়নার দেখা পাবার জন্য অপেক্ষা করার সময় মতো অফিসে পৌঁছানোর পরিকল্পনায় নিজেকে তৈরি করলো ছেলেটা। বারবার ডেকে ঘুম ভাঙানো হতো যে মানুষটার, সে আজ কাক ডাকা ভোরে বেরিয়েছে কাজল নয়নার খোঁজে। ভোরের আলো তখনও স্পষ্ট, আবছা আবছা আধার তখনও চারপাশ ছুঁই ছুঁই করছে। ব্যাগটা কাঁধে চাপিয়ে বেরিয়ে এলো ঘর ছেড়ে। রান্নাঘর গিয়ে বোতলজাত গ্যাস সংযোগকৃত চুলায় জাল ধরিয়ে নিজেই চা তৈরি করতে লেগে গেল। মাঝে সাঝে সে নিজেই চা বানিয়ে নেয়। কড়ালিকালে দুধ চিনি মিশিয়ে মুড়ির ডিব্বাটা নিয়ে বসলো খাবার টেবিলে। কাপে এক মুঠো মুড়ি ছেড়ে দিয়ে ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দিল। ক্লান্তি উবে গিয়ে শরীরে আলাদা রকমের প্রশান্তি এলো। তার শ্রবণেন্দ্রিয় ভেসে এলো কারোর পদধ্বনি। নিজের পাশে মায়ের ঘ্রাণ অনুভূত হলো। ঘাড় ঘুরিয়ে মাকে দাঁড়িয়ে থাকতে দেখে মৃদু হেসে বলল, অপেক্ষা করছিলাম কখন জেগে উঠবে। বাড়ির দরজা খোলা রেখে গেলে চোর বাড়ি শুদ্ধ চুরি করে নিয়ে যাবে। কোথায় যাচ্ছিস এখন? উদ্বিগ্ন আদলে ছেলের পানে তাকিয়ে আছেন জবাবের আশায়। অফিসের কাজ আছে, জমে গেছে কাজগুলো। মাকে প্রশ্ন করার সুযোগ না দিয়ে হাঁটা ধরল সম্মুখে। পেছনে রেখে গেল মা নামক মানুষটার কৌতূহলী চাহনি, যাহারা ছেলের আচরণে রীতিমতো স্তব্ধ। তবে কি সেই অপরিচিতা মানবীর রেশ এটাই? লোকাল সিএনজিতে করে বেশিরভাগ আসা যাওয়া করে সায়ান। বাজারের রাস্তা পর্যন্ত এসে তারপর বাস ধরে নিয়মিত। তবে আজ সব নিয়ম বদলে গেল। রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা রিক্সা পেল, সেটা নিয়ে সোজা দিঘিচরের উদ্দেশ্যে ছুটল। সেদিন বাসটা যেখানে পড়েছিল ঠিক সেইখানটায় এসে থামলো সে। পকেট থেকে খসখসে খুচরো নোটগুলো রিক্সাওয়ালার হাতে দিয়ে তার সন্ধানী দৃষ্টি রাখলো আশেপাশের রাস্তায়। ঘড়িতে তখন সবে 6:48। আশেপাশের মানুষের ঘুম থেকে অনেক আগেই বিদায় নিয়েছে। একজন দুজন করে রাস্তায় হাঁটাচলা করছে। মানুষের এই লঘু আনাগোনাতেও সায়ানের দৃষ্টি খুঁজে ফিরেছে সেই এক অদেখা মানুষকে। পথের ধারে গাছটার নিচে এখনো দাঁড়িয়ে সায়ান হাত ঘড়ির সময় দেখে নিল 7:54। চুলগুলোতে আঙুল চালিয়ে পেছনে ঠেলে দিল। পকেট থেকে রুমালটা বের করে কপালের ঘাম মুছে অসহায় চাউনি নিয়ে দেখেই যাচ্ছে ছুটে চলা মানুষগুলোকে। বোরকায় নিজেকে ঢেকে চলা প্রতিটা মানুষকে আর চোখে দেখছে সে। কারোর সাথে মেলেনি সেই মায়াবিনীর চাহনি। অথচ স্বর্ণরঙা বোরকা, কালো ইনার ক্যাপ এবং স্বর্ণরঙা হিজাবে নিজেকে আড়াল করা তাহিয়া একেবারে মানুষটার পাশ ঘেঁষে উল্টো দিকে হেঁটে গেছে গন্তব্যে। সায়ান আর চোখে তাকে পর্যবেক্ষণ করলেও পুরো দস্তর চিনে ওঠেনি, অথবা ঘূর্ণাক্ষরেও চিনতে পারেনি। ঘড়িতে সময় 8:10। না পাওয়ার খাতায় নতুন সমীকরণের দৃষ্টি হলো। দীর্ঘশ্বাস ফেলে অফিসের উদ্দেশ্যে ছুটল সায়ান। 9টা বাজার পূর্বেই পৌঁছাতে হবে যে। প্রত্যহ সকালে একবার নিজের অফিসটায় আসতে হয় তাহিয়াকে। তেলের বোতল কিংবা হেয়ার প্যাকের হিসাব অথবা অর্গানিক মেহেদিগুলোর হিসাব নিকাশ করে একেবারে বাড়ি ফিরে আসে সে। বাজারের পাশে ছোট্ট একটা অফিস করেছে সে। 4 জন মানুষ আছে তার কাজের সাহায্যকারী হিসাবে। দূর দূরান্তে পণ্য পাঠাতে প্যাকেজিংয়ের লোক আছে 2 জন। একজন আছে হিসাব রক্ষণের কাজে, আর নাহিয়ান সার্বক্ষণিক তদারকিতে থাকে। সম্পর্কে বড় যেটা ছেলেকে তাহিয়ার অফিসের একপাশে তরুণদের জন্য কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা রেখেছে।
অফিসের পাশেই তার নিজের 3টে দোকান, স্ত্রী সন্তান নিয়ে স্বচ্ছন্দে তার সংসারে লুটোপুটি করে। বাড়িতে ফিরতেই তাহিয়ার মনে হলো গোসলটা সেরে নেওয়া জরুরি। মাত্রই যেন কোনো জ্বলন্ত উনুনে গড়াগড়ি দিয়ে এসেছে ছেয়ে। উঠোনের একপাশে বসে থাকা মায়ের পানে তাকিয়ে হাসলো তাইয়া। মানুষটা বাচ্চাদের মতো চায়ের কাপে বিস্কুট ডুবিয়ে খাচ্ছে। দ্রুত পায়ে নিজের ঘরের দিকে এগিয়ে গেল সে। মিনিট 3 বাদে কাপড় চোপড় নিয়ে উঠোনে আসতে কোয়েলি বলল, গরমে সিদ্ধ হয়ে গেলাম, আর একটু গরম পড়লে ডিমের মতো খোসা ছাড়ানো যাবে। মায়ের কথাতে হাসতে হাসতে চোখে জল জমে গেল তাহিয়ার। তার দ্বিগোল কেশরাশির বাঁধন আলগা করলো এক হাতে। রেশম কালো লিকলিকে কেশ দাম যেন পিঠ গলিয়ে নেমে এলো কোমর ছাড়িয়ে। হাসতে হাসতে পুকুরের দিকে এগোতে লাগলো সে। তার হাঁটার দুলুনিতে অবাধ্য কেশরাশিতে ঢেউ জেগেছে। তার ধীর কদমে চলন কুলত হলো পরিচিত কণ্ঠধ্বনি শুনে। আপনাকে বারবার বলছি বিরক্ত করবে না সময় অসময়ে। সেদিন আপু দেখেছে বিদায় প্রাণে বেঁচেছি, বাবা দেখলে কবরে শুইয়ে দিত ততক্ষণে। আপনি খারাপ লোক, আপনার এমন আচরণে কবে যে মরে যায় জানি না। ওপাশের জবাবটা তা শুনতে পেল না তাহিয়া, তবে শুনতে পেল বোনের ক্ষুব্ধ কণ্ঠের ঝাঁঝালো জবাব। একদম মহারানী ডাকতে আসবেন না, আপনাকে বারবার বলছি। এখনো আপুর বিয়ে হয়নি, আর আপনি বলছেন শুক্রবার আসবেন। এগুলো কি অনাচার নয়? কথাটা বলে ফোনটা কান থেকে নামিয়ে চারপাশে সতর্ক দৃষ্টি রেখে বাড়ির পেছনে দরজার দিকে ছুটলো আফিয়া। এক ছুটে পেছনের দরজা দিয়ে ঘরে ঢুকে গেল সে। তাইয়া চেয়ে দেখলো ওই দুরন্তের মানুষটার জন্য বোনের উতালো প্রেম। মুচকি হাসলো সে, খুব মনে মনে বলল, আমার ভালোবাসার আদি থেকে অন্ত কেবল আমার স্বপ্নপুরুষের জন্যই। তার জন্য বুকে জমানো ভালোবাসাটার অধিকার সদর্পে সদর্পণ করব তারই হৃদয়ে। আমি তার জন্য থরে থরে সাজানো অনুভূতি তার অধিকারে ছেড়ে দিব। পুকুরের পানে এগিয়ে গেল তাহিয়া। গাছগাছালির ভিড়ে জায়গাটা যেন তার অনুভূতি মেলে ধরেছে ওই দূর অম্বরে। অফিস থেকে ফিরে আজ আর নিজেদের বাসায় গেল না উমাইর। উঁচু ভবনটার 2য় তলার বাসিন্দা তারা। 3য় তলায় বড় জেঠা আর পিতা মহির বসবাস। 4র্থ এবং 5ম তলায় ছোট চাচা এবং একমাত্র ফুপুর আবাস। তারপর উপরের দিকের ঘরগুলোতে সাধারণ ভাড়াটিয়ারা থাকে। আজ 3য় তলায় বড় জেঠার ঘরে গেল উমাইর। ক্লান্ত ছেলেটাকে দেখে বড় জেঠি জোরালো আওয়াজে শুধালো, কি হয়েছে বাবা? বাসায় কোনো সমস্যা এই বেলায় হঠাৎ? উমাইর মৃদু হাসলো। কি নির্মল সেই হাসি! হাসলে ছেলেটার গজদার দৃশ্যমান হয়। নিঃসন্তান জেঠিমার কাছে বড় হয়েছে উমাইর। এই জন্যই জেঠিমা না ডেকে সে মা ডাকে মানুষটাকে। তার এই মায়ের উদ্বেলিত হৃদয়খানার প্রশান্তি দিয়ে সে জবাব দিল, ও মা, এত হাইপার হতে নেই। আমি দাদুকে আর তোমাদের দেখতে এসেছি। বুকে হাত দিয়ে নিঃশ্বাস ফেলে খাদিজা জাহান বললেন, ভয় পেয়ে গেছি, আয় ঘরে আয়। তোর পছন্দের চিলি চিকেন আর ফ্রাইড রাইস রান্না করেছি। তুই না আসলে তোদের ঘরে দিয়ে আসতাম। প্রসন্ন আদলে ঘরে ঢুকতেই জুতো জোড়া খুলে রাখলো উমাইর। গলার নিচে থাকা শার্টের বোতামটা খুলে খানিক্ষণ জিরিয়ে নিল। ধীর কদমে উঠে তার পিতামহের ঘরটার দিকে এগোলো নিঃশব্দে। সে এসেছে আবিয়ার ব্যাপারটা এই মানুষটাকে জানাতে। বাবাকে সরাসরি বলার মতো অতটা ঔদ্ধত্য তার হয়নি এখনো। যথেষ্ট সম্মান এবং সৌম্য করে বাবা নামক মানুষটাকে। পৌরা এই মানুষটার ঘরের দুয়ারে দাঁড়িয়ে উমাইর বলল, দাদু, আসবো ভিতরে? নাতির কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতেই কাপা স্বরে মারিয়াম মঞ্জুর বললেন, অবশ্যই আসবে। দরজা ঠেলে ঘরের ভেতরে এসে একেবারে দাদুর পাশে বসলো উমাইর। স্বভাবগতভাবে কুশল জানতে চাইলো প্রিয় এই মানুষটার কাছ থেকে। শরীর স্বাস্থ্যের খবরাখবর জেনে গলা ঝেড়ে পরিষ্কার করে বেশ শান্ত স্বরে বলল, একটা সাহায্য চাই দাদু। কি সাহায্য? খানিকক্ষণ মাথা নিয়ে বেশ রয়ে শুয়ে উমাইর জবাব দিল, দাদু, আমি গুছিয়ে তো বলতে পারবো না, তবে যেতটুকু পারি বলছি। ওইটুকুই। আমার না একজনকে খুব ভালো লাগে। তুমি যদি বাবাকে একবার বলতে তার কথা। কে সে? আমার বন্ধুর চাচাতো বোন। থাকে কোথায়? আগে ঢাকায় ছিল, তারপর অ্যাক্সিডেন্টে তার বাবা পা হারানোর পর থেকে গ্রামে থাকে। নাতির উচ্ছ্বাসিত ও সুপ্রসন্ন বদনখানায় তাকিয়ে মারিয়াম বললেন, আমার নাতি তবে গ্রামের মেয়েতে মজেছে। সেই প্রাণোচ্ছল হাসিখানা ঠোঁটের কোণে টেনে জবাব দিল উমাইর, আমি এমন একজনকে লাইফ পার্টনার বানাতে চাই যার পুরো দুনিয়া ঘিরে কেবল আমি থাকবো। আমি তাকে দেখেছি দাদু, সে যে কি ভীষণ রকমের মায়াবী, না দেখলে বুঝবে না।
ভীষণই সংসারী। আমার সংসারী মেয়ে প্রয়োজন দাদু, যার সব ভালো লাগা খারাপ লাগা শুধু আমার আর আমার সংসার ঘিরে থাকবে। আমি তাকে আগলে রাখবো। পৌরা মানুষটা বুঝলেন যুবকের অব্যক্ত আক্ষেপ। ছেলেটা বরাবরই মায়ের চাকরি করা নিয়ে নারাজ ছিল। সারাদিন অফিস করে বাসায় এসে মোটেও ছেলে মেয়েদের সময় দিতে পারতেন না উর্মিমালা। সেই থেকে মায়ের সাথে মানসিক দূরত্ব বেড়েছে ছেলেটার। অবশ্য ক্লান্ত মানুষটার আর শক্তিও থাকতো না সন্তানদের অভিমান উপশম করার। উমাইরকে খাদিজায় লালন পালন করেছেন সন্তানের মতো, কিন্তু তার ছোট দুই ভাই বোনকে সেই আগলে রেখেছিল। কতটা নির্মম ছিল সেই দিনগুলো তা ভাবলেই আটকে ওঠে ছেলেটা। পুরনো স্মৃতিগুলো আবার স্নায়ুতে হানা দিতেই আলোচনা সংক্ষিপ্ত করলো উমাইর। তড়িঘড়ি করে প্রস্থান করলো মারিয়াম মঞ্জুরের সান্নিধ্য হতে। দ্রুত কদমে দোতলায় এসে থামলো একেবারে। দরজায় করার নাড়তেই খুলে গেল সেটা। উমাইরকে দেখে উনি জিজ্ঞাসা করলো, কোথায় ছিলি ভাইয়া? প্রতিদিন তো আরো 1.5 ঘন্টা আগে ফিরিস। বোনের কোনো প্রশ্নের জবাবে কিছু বলার আগেই ওসমান এসেও বেশ ঝাঁঝালো স্বরে বলল, ফিরতে দেরি হবে এটা জানানো যায় না? রাস্তার মোড়ে নাকি বাইক অ্যাক্সিডেন্ট, কার না কার হাত ভেঙে গেছে। কথাটা শুনে 8 বার বাইরে গেলাম, দম মনে হয় আটকে যাবার সময় হয়েছে। এদিকে আব্বু আম্মুকেও ফিরেনি এখনো। নিজের জন্য ছোট ভাই বোনদের এই অস্থির উচাটনে উমাইর রীতিমতো তপ্তা খেল। হঠাৎ তাকে অবাক করে দিয়ে ওসমান এসে তাকে জড়িয়ে ধরে বলল, ছোট থেকে বাবা মায়ের আদরে তুই বড় করছিস ভাইয়া, আমি টেনশনে পাগল হয়ে যাচ্ছিলাম। আর কখনো এত দেরি করিস না প্লিজ। ভাইয়ের কাপা কণ্ঠস্বর শুনে উমাইরের বুঝতে দেরি হলো না যে তার ভাইটা কাঁদছে। পরিস্থিতি সামাল দিতে নিজের কাঁধ থেকে ভাইয়ের চুল মুঠো করে ধরে টেনে তুলে সে বলল, দামড়া ছিল হয়ে কাঁদে কোনো পাগলে? মানে এটা কি সত্য? একটা গ্র্যাজুয়েট ছেলে জব প্রিপারেশন নেয়া লোক কাঁদছে? ওহ খোদা, এক গ্লাস পানি পাঠাও, গলায় গুলছি বেঁধে ডুবে মরে যাই। উচ্চ মাধ্যমিক পড়া উর্মি খিলখিল করে হাসলেও ওসমান হাসলো না। ভাইয়ের কথায় শক্ত করে তখনও জড়িয়ে ধরে রেখেছে ভাইকে। উমাইরও ছাড়ানোর চেষ্টা না করে বলল, নেক্সট টাইম দেরি হবে না, আর হলেও জানিয়ে দিব তোদের। গত 4টা দিন এভাবেই ভরে এসে দাঁড়িয়ে থাকে সায়ান, একবার যদি পেয়ে যায় সেই মানুষটাকে। অথচ প্রতিদিনই তার পাশ ঘেঁষে হেঁটে যায় তাহিয়া। হতাশা ক্রমেই তাকে অসহায় করে দিচ্ছে। এই 5টি দিন যেন খুব তড়িঘড়ি করে বিদায় নিয়েছে। চোখের পাতা ফেললেই যেন এক একটা দিন পার হয়েছে। পুকুর পাড়ে এসে শান বাঁধানো ঘাটে বসলো সায়ান। ঘাটের পাশে লাগানো রক্তচাপা গাছে শোভা পাচ্ছে কতগুলো পুষ্পকলি। সদ্য ফোটা কয়েকখানা জবাও হাওয়ায় দোলা খাচ্ছে। গতকালের নেতিয়ে পড়া ফুলগুলো লিকলিক করছে হাওয়ার দুলনিতে। তার নিউরন তাকে সিগন্যাল পাঠাচ্ছে ব্যর্থতার। সে ব্যর্থ প্রেমিক। পুকুরে টলমল জলে স্থির দৃষ্টি রাখতে চাইল সে, কিন্তু জলগুলো সূক্ষ্ম কাঁপনে দৃষ্টি স্থির রাখা দেয়। মাটির সোদা গন্ধটা নাকে লাগছে। টুপটাপ করে বৃষ্টির ফোঁটা পুকুরের জলে মিশে যাচ্ছে। তার আগে অবশ্য পুকুরের হৃদস্পন্দন তুলে দিচ্ছে। আকাশ কালো করে মেঘ জমেছে। এতক্ষণে শুভ্র মেঘমালা হঠাৎ ভয়ঙ্কর করে উঠেছে। ঝমঝমিয়ে নামলো বৃষ্টি, যেন আকাশের বুক চিরে নেমে আসছে বিরহ। বৃষ্টি থেকে বাঁচার জন্য ঘর পানে ছুটলো সায়ান। বসার ঘর পার হয়ে নিজের ঘরের দিকে পা বাড়াতে শুনতে পেল তার বড় খালামণির কণ্ঠধ্বনি, ভিজে গেলাম রে জাহরা, তাড়াতাড়ি বাহিরে আয়। অপেক্ষা না করে আবার পেছন পানে ছুটলো সায়ান। বড় খালা আর খালুকে দেখে মৃদু হেসে ঘরে আসতে বলল। ততক্ষণে জারা বেগম ছুটে এসেছেন। সিজা এসেছে মায়ের পিছু পিছু। দৌড়ে এসেই জড়িয়ে ধরলো খালা নামক মানুষটাকে। ছোটবেলায় ও সবসময় বলতো, খালামণির গায়ে মামা গন্ধ। বসার ঘরে আড্ডা জমে গেছে। সায়ানের মন বসলো না জমায়েতে। একাকিত্ব বরণ করে নিজের ঘরে চলে গেল। কথায় কথায় আজিজ সাহেব বললেন, আচ্ছা, যে কারণে এত ছোটাছুটি করে আসা, যে মেয়ের কথা বলছিলাম তাকে কাল বাদে পরশু পাত্রপক্ষ দেখতে আসার কথা, তো আমি মেয়ের বাবাকে বললাম আমাদের আগামীকালটা সময় দিতে। দেখো, আমি সবসময় ওদেরকে নিজের সন্তানের মতো মনে করি। আমি চাই না এত ভালো সম্বন্ধ হাতছাড়া করতে। আমরা তৈরি হয়ে আসছি, তোমরা আমাদের সাথে আগামীকাল চলো, মেয়ে দেখে আসি। মেয়ে পছন্দ হবার মতো একদম, পছন্দ হলে কথাবার্তা পাকা করে আসবে। জাহরা বেগম খানিক ইতস্তত ভাবে বললেন, এত তাড়াতাড়ি কেমনে কি করবো দুলা ভাই?
তাছাড়া সায়ানকে এখন এটা বললে চিন্তিত হলেন জাহারা বেগম। ছেলেকে তো 10 দিন সময় দিয়েছিলেন, সবে 5টা দিন গত হয়েছে। সন্তানের কাছে তিনি ঠিক ভরসা হতে চান। এই কোন সংকটে উন্নীত তিনি, তবুও খানিকটা আমতা আমতা করে বললেন, আমি সায়ানকে জিজ্ঞেস করে আসি ওর মতামত কি। বাইরে ঝুম বৃষ্টি আধশোয়া হয়ে বই পড়ছিল সায়ান। মায়ের স্বর শুনে ভেতরে আসতে বলে উঠে বসলো বিছানায়। বইটা পাশে রেখে মায়ের আদলে তাকাতেই দেখতে পেল উদ্বিগ্ন রূপ। গম্ভীর কণ্ঠে মাকে শুধালো, কিছু বলবে আম্মু? কেমন নেবু নেবু স্বরে জাহারা বেগম বললেন, কি যে বলি, তোকে তো 10 দিন সময় দিচ্ছি, কিন্তু মেয়ের বাবা নাকি অন্য কোথায় সম্বন্ধ দেখছে। তোর খালু বলল কালই একবার মেয়েটাকে দেখতে যেতে। বাবা, উপরওয়ালা যদি তোর জন্য ওই মেয়েকে বেঁধে রাখতো তাহলে নিশ্চয়ই এতদিনে মিলিয়ে দিত, তাই না? সায়ন বুঝতে পারলো তার মা আশা দেখছে না কোনো। সে নিজেও হতাশ প্রায়। মায়ের অসহায় চাউনিতে গলে গিয়ে জবাব দিল, তোমার যা ভালো মনে হয় করো। সম্মতি আংশিক পেতেই জাহারা বেগম ছুটে গেলেন বসার ঘরে, জানিয়ে দিলেন মতামত। সঙ্গে সঙ্গে আজিজ সাহেবের মুঠোফোনে কল করলেন রইস ভুইয়াকে। সাবরিনা বেগম ফিসফিস করে বললেন, শোন জাহারা, কিছু কিছু কাজে দেরি করতে নেই। হুলস্থুলি করে কাজ সমাধান করলে যদি ভালো কিছু পাই, তাহলে দেরি করে লাভ কি? উঠোনের কোণে বেতের তৈরি মোড়াটার ওপর বসে আফিয়ার চুলে বেনি গেঁথে দিচ্ছিল তাহিয়া। যত্ন করে বোনের মাথায় এতক্ষণ তেল লাগিয়েছিল। চুলটা বেঁধে সবে তাহিয়া বলছিল, ঝাল ঝাল করে পেয়ারা মাখে খেতে ইচ্ছে করছে, বস মাখিয়ে আনি। আমি নিয়ে আসি, তুমি ততক্ষণে হাত ধুয়ে এসো। আমি নিয়ে আসছি, তুমি ততক্ষণে হাত ধুয়ে এসো। কথাটা বলেই তেলের বোতল আর চিরুনি নিয়ে ছুটে গৃহ অভ্যন্তরে গেল আফিয়া। তার মুঠোফোনটা পাশে একটা পিড়িতে রাখা ছিল। মোড়ায় বসে উবু হয়ে সবে ফোনটা হাতে নিতে গিয়ে থমকে তাকালো তাহিয়া। পর্দায় লেখা আছে গন্ডার। তাহিয়া মানুষটাকে চিনতে পারলো। বেশ কৌশলী হয়ে বোনের উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, আফিয়া, তোর কল এসেছে। গন্ডার কল দিয়েছে। হঠাৎই ঘরের ভেতর থেকে কিছু পড়ে যাওয়ার মতো ঝনঝন করে শব্দ পেল তাহিয়া। ফিক করে হেসে দিল সে। পর মুহূর্তে সে সাক্ষী হলো ততোধিক বিধিকিশ্রী অবস্থার। কেউ যেন ঘোড়া ছুটিয়ে এগিয়ে আসছে ধূপধাপ শব্দে। মুখে হাত চেপে হাসি থামাতে জোর কষ্টে তাহিয়া, কিন্তু মুখে হাত চেপে হাসি থামাতে জোর চেষ্টা তাহিয়া, কিন্তু আফিয়া তা হতে দিল না। সবেগে ছুটে আসা মেয়েটা আচমকা বোনের সামনে এসে থামতেই নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে পড়ল ধরম করে। নিজে তো পড়লই, সাথে তার পায়ের ধাক্কায় তাহিয়ার বসা মোড়াটাও উল্টে যেতেই সে নিজেও ধপাস করে পড়ে গেল ভূমিতে। তাহিয়া যেন হাসির তোড়েই শুয়ে পড়বে সেখানে। হাসিটা এতই জোরালো ছিল যে তার চোখের কোণে ততক্ষণে জল জমে গেছে। কোনো মতে উঠে দাঁড়িয়ে তাহিয়া সবে প্রশ্ন করতে যাচ্ছিল বোনকে, তার আগে অদৃশ্য হয়ে গেল আফিয়া। ঘরে এসে কোনো মতো দরজা আটকে হাঁপাতে লাগলো বুকে হাত রেখে। কপালে গালে ঘাম জমে চুবুথুবু। ওনার কোণের আদলটা মুছে নিয়ে মুঠোফোনটা টেবিলে রাখতেই আবারও বেজে উঠল রিংটোন। ক্ষুব্ধ হয়ে কলটা রিসিভ করে আফিয়া বলল, সমস্যা কি আপনার? যখন তখন কল দিতে নিষেধ করেছিলাম। দেখুন, কল দেবেন না। আজকে আমাকে দেখতে আসবে, আজই বিয়ে হয়ে যাবে। অযথা কল দিয়ে বিরক্ত করবেন না, ভণ্ডলোক। কথাটা বলে আবি অপেক্ষা করতে লাগলো অপর পাশের মানুষটার প্রতিক্রিয়া শুনবার জন্য। সে জানে উমাইর তাকে ভালোবাসে, তবুও মানুষটার মুখ থেকে ছোট ছোট কথাগুলো শুনতে তার বেশ লাগে। সে জানে কথাটা উমায়ের হেসে উড়িয়ে দেবে। হলো তাই। উমায়ের রসিকতা বাদ দিয়ে শীতল স্বরে বলল, আমি জানি আমার মহারানী আমাকে ছাড়া কাউকে বিয়েই করবে না। মহারানীর কাছে সব অনুভূতি জমা রেখেছি, সে কখনো অনুভূতি খুন করতে পারে না। চোখজোড়া বন্ধ করে উমায়ের আবেশিত কণ্ঠস্বর হতে উচ্চারিত প্রতিটা শব্দ মনোযোগ দিয়ে শুনল আফিয়া। ধরা পড়ে যাওয়ার আশঙ্কায় শঙ্কিত সে। মনের ভেতরটা কেঁপে উঠলেও জবানটা শানিত করে জবাব দিল, ঘোড়ার ডিম জানেন আপনি। আমি যাকে ভালোবাসি সে আসবে তার পরিবার নিয়ে, এবং আজই আসবে। আপনার এসব ভোতা কথাবার্তা থেকে নিস্তার পাবো ভেবে খুশিতে নাচতে ইচ্ছে করছে। অবশেষে শান্তি। ওপাশ থেকে আজ কেবল নীরবতা রেশ আসি আসি করছে। আফিয়াকে বিস্ময়ের চোরায় চড়িয়ে উমায়ের আবদার করলো, কথা সত্য কিনা জানি না মহারানী, তবে অনুরোধ করছি আমার হিরোয়ের সাজানো স্বপ্নগুলোকে উত্তপ্ত অগ্নিও গৃতে ছেড়ে দিও না। আমি জানি না তুমি সত্য বলছো কি নাকি মজা করছো, কিন্তু তোমার কথা শুনে আমার ভীষণ দুর্বল লাগছে। মনে হচ্ছে ঢলে পড়ব।
মেঝেতে ভালোবাসি মহারানী, ভয়ঙ্কর রকমের ভালোবাসি। ভালোবাসাটা ঠিক সেই পর্যায়েই, যেই পর্যায়ে গেলে আমি তোমার অনুপস্থিতিতে নিজেকে শেষ করতে পারি। আপিয়া কথাগুলো শুনল, তার বুকের ভেতর কেমন ছটপট লাগছে। খুশিতে তার কোমল তনুমন অনবরত কাঁপছে। যে হাতে ফোনটা কানে চেপে ধরেছে সে হাতের অসম্ভব কম্পনে ফোনটা বারবার পড়ে যেতে চাইছে। জবাব দিতে চেয়েও পারল না, বারবার বলতে চাইল, আমিও ভালোবাসি আপনাকে। কিন্তু তার কাপা স্বরটা বলে দিল, রাখছি, আমি পড়া আছে। কথাটা বলে আপিয়া ওপাশের মানুষটার জবাবের জন্য অপেক্ষামান। বেশ খানিকক্ষণ নীরব থেকে উমাইর বলল, যন্ত্রণা দিয়ে পালিয়ে যেতে চাইছো মহারানী? তোমার ওই জ্বালা সয়ে নেবার মতো ক্ষমতা যে জন্মও হয়নি এখনো। মৌন হয়ে রইল আপিয়া, তার শান্ত হৃদয়টা চঞ্চল হয়ে উঠেছে। উমাইর ফের বলল, শুক্রবার আসবো আমি। আমিও তোমার পালানোর সকল উপায়ে শিলমোহর করব। পড়তে বসো গিয়ে, রাখছি আমি। সংযোগ বিচ্ছিন্ন করলো আপিয়া, বুকের ভেতর অস্থির উচাটন। দরজার ওপাশ থেকে বোনের ডাক শুনে ফোনটা রেখে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। তখনের হাসিটা ঠোঁটের কোণে আনার চেষ্টা করে দরজাটা খুলে দিল। তাহিয়া বোনের মুখের সামনে পেয়ারা মাখা এগিয়ে দিয়ে বলল, ইহজন্মে তোর হাতে পেয়ারা মাখা খাবার স্বাদ মিটে গেছে। বহু বছর পর আচার খেলাম, একদম কোমরে হিট করেছে। কৌশলে প্রসঙ্গ এড়িয়ে বোনকে স্বাভাবিক হবার সুযোগ দিয়ে নিজের ঘরের পানে এগিয়ে গেল তাহিয়া। আজ বিকেলের পর আবারও সেজেগুজে বসতে হবে কনে দেখা নামক নিষ্ঠুর নিয়ম পালন করতে। মায়ের সাথে রান্নার কাজগুলো সেরে আসলেও নিজেকে পরিপাটি করার কাজটা এখনো শেষ করেনি। মানুষের বিষ বাক্য এখন আর তার মনে বিঁধে না। তার কোমল হৃদয়ের চারপাশে পোক্ত বেষ্টনী ঘেরা হয়েছে, তাকে এসব তেমন পোড়ায় না। কোণে দেখতে যাবার আগেই সব গুছিয়ে নিয়েছে জাহরা বেগম। স্বামীকে বারবার বলে দিয়েছে কি কি আনতে হবে, ফলমূল, পানসুপারি সব ঠিকঠাক করে নিজেরা পরিপাটি হয়ে গেল। শায়নের বিষণ্ণ আদল, তবু আসমান রঙা পাঞ্জাবি আর সাদা পায়জামা তাকে রূপকথার রাজকুমারের মতো লাগছে। মায়েরার কাছে ছিজাকে রেখে সবাই মিলে রওনা দিল দিঘিরচরের উদ্দেশ্যে। ছোট জোয়াইরাও গো ধরেছে চাচুর সাথে যাবে বলে। শায়নকে সহজ করার জন্য সোহান এটা সেটা বললেও তার ভেতরে তখন চলছে সেই মায়াবতীর চাউনি। মায়ের প্রতি চাপা অভিমান ঘনীভূত হলে মনে। আকাশের পানে তাকিয়ে দেখলো উড়ে যাওয়া পাখির ছাপ। তুলোর মতো শুভ্র মেঘমালা ভাসতে ভাসতে কোথায় যেন ঠাঁই নিয়েছে। তার ইচ্ছে হলো মেঘের ওপর ভাসতে। তার উদাস মনে দূর আকাশে হারিয়ে যাওয়া হলো না মায়ের ডাকে। কিরে, নামবি না? বসে থাকবি নাকি? সম্বিত ফিরতেই চমকে গেল সায়ান। তারা চলে এসেছে কখন তা টেরই পেল না। গাড়ি থেকে নামতেই দেখলো তামিদ হাসি মুখে অভিবাদন জানাচ্ছে সবাইকে। সায়ান জানতে চায়নি তারা কোথায় যাচ্ছে, কিন্তু এই বাড়িটার সামনে এসে বিশাল ঝটকা খেল। তামিদকে দেখে রীতিমতো জবান বন্ধ হয়ে গেছে তার। বেকুবের মতো তামিদকে দেখেই যাচ্ছে সে। তাকে বারবার ডাকা সত্ত্বেও সে কোথায় হারিয়েছে কে জানে। খানিকটা জোরেই তামিদ বলল, এখানে দাঁড়িয়ে থাকবেন? বাড়ির ভেতরে যাবেন না? চমকে উঠল সায়ান, অপ্রস্তুত হয়ে মাথা দুলিয়ে ছোট শব্দে বলল, স্লোত গতিতে এগিয়ে গেল সবাই। সেদিন ইয়াসির সাহেব আর সায়ান বাড়িটার সৌন্দর্য দেখে গেলেও জাহরা বেগম এবং সোহান রীতিমতো মুগ্ধ হয়েছে বাড়ির সৌন্দর্যে। দমকা হাওয়ার তরে ঝাউ গাছে কেমন শনশন আওয়াজ হচ্ছিল তখন। বাঁশপাতাগুলোও বাতাসে কেমন রিনঝিন শব্দ তৈরি করছে। আবছা আধারে আর আবছা আলোর সন্ধিক্ষণে বাড়ির প্রাচীরে বাহারি রঙের আলোতে মনে হচ্ছে তারা কোথাও ঘুরতে এসেছে। সন্ধ্যা মালতির মিষ্টি ঘ্রাণটা নাকে আসতে সোহান ফিসফিস করে বলল, এটা কারো বসত বাড়ি মনে হচ্ছে, নির্জন কোনো রিসোর্টে ঘুরতে এসেছি। মাশাল্লাহ, খুব সুন্দর। তামিদের পিছু পিছু যখন সকলে বাড়ির আঙিনায় উপস্থিত হলো তখন বেশ সৌজন্যতার সাথে রইস ভাইয়া বলেছিলেন, আসসালামু আলাইকুম, আসুন আপনারা ভেতরে আসুন। কোন হুইল চেয়ারে বসা মানুষটার আন্তরিকতায় বেশ সন্তুষ্ট অতিথিরা। সোহান আর চোখে চারপাশটা দেখে অজান্তে উচ্চারণ করলো, গর্জিয়াস লুক। তাহমিদের আত্মীয়তায় গৃহ অভ্যন্তরে প্রবেশ করলো মানুষগুলো। তখনই বেশ মায়াবী স্বরে কোয়েলি অভিবাদন জানালো, আসসালামু আলাইকুম। মানুষটার প্রসন্ন আদল আর শীতল চাহনিতে জাহরা বেগম এগিয়ে এসে বললেন, ভালো আছেন? জি আপা, আলহামদুলিল্লাহ। বসুন না, বসুন। ডাইনিং টেবিলে সাজিয়ে রাখা নাস্তার থালাগুলো একে একে নিয়ে আসছে তামিদ। আদলে স্নিগ্ধতা বিরাজ করছে। এত দৌড়াদৌড়িতেই কেবল শীতলতার চরম। আগত অতিথিদের শরবত দিতে বললেন রইস ভুইয়া, যেন বহু যুগের পরিচিত। কি অমায়িক মানুষটার আচার। তাদের আলাপচারিতার এই পর্যায়ে এলো সেই মহেন্দ্রক্ষণ। জাহরা বেগম অনুরোধ করলেন কনে দেখার জন্য।
কোণে দেখার এই পর্বে চিরাচরিত রীতিটাই অনুসৃত হতে যাচ্ছিল। কোহেলি যখন ছেলেকে ডেকে বললেন তাহিয়াকে নিয়ে আসতে, ঠিক তখনই জাহরা বেগম বললেন, না না, এখানে কেন আনবে? আমরা তো এটা শিওর নই যে আপনার মেয়েই আমাদের ঘরের বউ হবে। তাহলে কি দরকার এত মানুষের সামনে ওকে আনা? আপনি বরং একটু ব্যবস্থা করুন, যাতে করে কেবল আমি আর সায়ানি ওর সাথে কথা বলতে পারি। আমি আমার বড় ছেলের বউকেও এভাবেই দেখে এনেছি। রীতিমতো চমকে গেলেন কোহেলি। তামিদ তো বিস্ফোরিত নয়নে তাকিয়েই রইল। তামিদ এক নজর মায়ের পানে তাকাতে দেখল মায়ের হাত পায়ে অস্বাভাবিক কম্পন। সে জানে তার এই মমতাময়ী মা কারোর কথায় খুশি হলে বেশি আবেগপ্রবণ হয়ে যান। তাই এগিয়ে এসে জাহরা বেগমকে বলল, তাহলে আপার ঘরেই চলুন আন্টি, আমি আপাকে বলে আসি তবে। কথাটা বলেই তামিদ ছুটে গেল বোনের ঘরের পানে। তার উচ্ছ্বসিত আদলটা যেন ভেতরে সব আনন্দ ঠিকরে দিচ্ছে। অসম্ভব মায়াস্নাত স্বরে বোনকে বলল, আপা, তোকে সব্বার সামনে যেতে হবে না, ওনারা তোকে দেখতে এখানে আসবে। ভাইয়ের কথা শুনে ভুরু জোড়ায় কুঞ্চন গভীর হয়েছে তাহিয়ার। অবিশ্বাস্যের স্বরে প্রশ্ন ছুড়ল, মাথা ঠিক আছে? এতগুলো মানুষ এখানে কোথায় বসবে? তামিদ ফিক করে হেসে দিল, বেশ চাপা স্বরে বলল, আরে সবাই না, শুধু আন্টি আর আন্টির ছেলে, মানে 4 জন তোকে দেখতে আসছে। কথাটা হজম হলো না তাহিয়ার। যেখানে 10-12 জন মানুষের সামনে গিয়ে বারবার পরীক্ষা দিতে হয়, সেখানে এমন কিছু ভাবা অলীক স্বপ্ন বই কিছুই না। গম্ভীর ভাবনায় সুতো কাটল তার পাশে বসা নন্দিনীর কথায়। পাশের বাড়িতে থাকা জ্যাঠা আর জেঠিকেও নিমন্ত্রণ করা হয়েছে কনে দেখা উপলক্ষে। তাহিয়ার অফিসে দেখা নাহিয়ানকেও সপরিবারে নিমন্ত্রণ করেছিল রইস ভুইয়া। চাচাতো ভাইদের সাথে এখনও ভীষণ সখ্যতা রয়েছে রইস সাহেবের। নিজের ভাইরা শহরে থাকলেও চাচাতো ভাইদের সাথে মিলেমিশে আছেন বেশ। নন্দিনী নাহিয়ানের ছোট বোন। তাহিয়ার সাথে তার গলায় গলায় ভাব। তার মনের সব কথা জমা আছে তাহিয়ার কাছে। প্রতিদিনের মতো আজও নন্দিনী তাহিয়াকে বলল, আরে জানিস না, তোকে যে দেখতে আসছে সে তো ভীষণ সুন্দর মাশাল্লাহ, কিন্তু তার সাথে কালো শার্টে যেই ছেলে আসছে সে আরো বেশি সুন্দর। ক্র্যাশ খেয়ে গেলাম জাস্ট। আমি তো মনে প্রাণে দোয়া করছি তোর বিয়েটা হয়ে যাক, তাহলে ওই ছেলেকে পটিয়ে নেব। তামিদ নন্দিনীর কথাটা শুনে শব্দ করেই হেসে দিল। তাহিয়া নন্দিনীর কথাগুলোতে অভ্যস্ত বিধায় সে হাসি চেপে রেখেছে, কিন্তু তামিদ পারল না। হাসিটা যেন বিস্ফোরিত হচ্ছে। কোনো মতে হাসি থামিয়ে অস্পষ্ট স্বরে বলল, ওরে চাচাতো বোন শুন, যার উপর ক্রাশ করেছো সে বিবাহিত, এক বাচ্চার বাপ। দেখো না তার কোলে একজন চিপকে আছে সারাক্ষণ। তাহিয়া আর নিজেকে দমিয়ে রাখতে পারল না, গা দুলিয়ে হাসতে শুরু করেছে সেও। নন্দিনী মৃদু হাসলো, কিন্তু জবাবে কেবল নীরবতাই ছিল। তামিদ কথাটা বলে আবার দৌড়ে গেল বসার ঘরের পানে। আগত অতিথিদের সাথে কিছু সময় না বসলে ব্যাপারটা অসৌজন্যমূলক লাগে। তামিদ চলে যেতেই নন্দিনী বলল, মনটা ভেঙে গেল রে আপু, আমার এতটুকু মন তাও ভেঙে দিল। যাই, গুলো দিয়ে জোড়া দিয়ে আবার কারোর জন্য অপেক্ষা করি। তাহিয়াকে প্যাস্টেল পিঙ্ক রঙা থ্রি পিসের সাথে হালকা কাজলে ভীষণ স্নিগ্ধ লাগছে। নন্দিনী বারবার বলেছিল ঠোঁটে লিপস্টিক দেওয়ার জন্য, কিন্তু তাহিয়া নাকচ করে দিল সেই প্রস্তাব। ওসব রংচং তার মোটেও ভালো লাগে না। তড়িঘড়ি করে কোহলি ছুটে আসলেন মেয়ের ঘরটায়। আপাতমস্তক মেয়েকে দেখে ফিসফিসিয়ে বললেন, ওনারা এখানে এসে তোকে দেখবে, একদম নর্মাল থাক, ভয় টয় পাবার দরকার নেই। তোকে আমরা যাচাই বাছাই না করে বিয়ে দিব না। মায়ের উচ্চারিত প্রতিটা বাক্য ছিল আশ্বাস এবং ভরসা। তাহিয়া বুক ভরে শ্বাস টেনে ডানে মাথা হেলিয়ে সম্মতি জানালো। আবিয়া ততক্ষণে ছুটে এলো এক মুঠো কাচের চুড়ি নিয়ে। নিজ হাতে যত্ন করে বোনের হাতে গলিয়ে দিল চুড়িগুলো। তারপর আবার মায়ের কথা মতো নিজের ঘরে চলে গেল সে। কোহলি মেয়েকে বুঝিয়ে বলেছেন, তোর বোনকে দেখতে আসবে, তুই সামনে আসার দরকার নেই। মানুষের মন তো বোঝা যায় না, সবার বিবেক কাজ করে না। আশা করছি আমার কথা বুঝতে পারছিস। প্রায় মিনিট 10 বাদে তামিদ আবারও বোনের ঘরে এসে নন্দিনীকে সরে যেতে বলল। নন্দিনী আফিয়ার ঘরে চলে যেতে তামিদ এগিয়ে এসে শান আর তার মাকে আসতে বলল তাহিয়ার ঘরটায়। নিজে লম্বা লম্বা পা ফেলে আগে এসে বোনকে ইঙ্গিত দিতে কুইলিও এগিয়ে এসে মেয়েকে জানালেন তারা আসছে।
তাইহার খানিকটা অস্বস্তি হচ্ছে, তবু নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টায় ব্যস্ত সে। খানিকক্ষণ পরে শুনতে পেল ভাইয়ের স্বর। আসুন আন্টি, ভেতরে আসুন। এক পাশে সরিয়ে দাঁড়িয়েছে তামির। টেবিলের পাশে দাঁড়ানো তাইহার বুকে কেমন অস্থির কম্পন উঠেছে, মনে হচ্ছে শরীরের শক্তি কমে আসছে। চোখ বন্ধ করে নিজেকে হাজার চেষ্টা করেও ধাতস্থ করতে পারল না মেয়েটা। একটা মেয়ে বুঝতে পারে কি ভীষণ রকমের অগোছালো অস্বস্তি হয় এই ক্ষণটায়। কোহেলির হাতে ধরা ছিলেন জাহেরা বেগম। তিনি ঘরে ঢুকতেই তাইহা সালাম দিল ক্ষীণ স্বরে। পরক্ষণে তাইহা শুনতে পেল কোনো ভরাট পুরুষালী সতর্ক ধ্বনি। শায়ান খানিকটা শব্দ করে গলা খাকারি দিয়ে তামিদের সাথে তাইহার ঘরে এলো। তার মনে হলো ঘরটা দেয়ালে দেয়ালে ফুল ফুটেছে, ফুল আর গাছের ছবি আঁকা। ঘরটার এক কোণে বিশাল বইয়ের তাক। অস্বস্তি যে তার হচ্ছে না ব্যাপারটা তেমন না। বিছানার পাশে থাকা চেয়ার দুটোতে বসতে বলল তামির। জাহরা বেগম এবং শায়ান হাসি মুখে বসলো সেখানে। জাহরা বেগম শীতল স্বরে তাহিয়াকে বলল, বসো, দাঁড়িয়ে আছো কেন? তাহিয়া চোরা চাহনিতে একবার তাকালো কথা বলার মানুষটার দিকে। জাহরা বেগমও তখন তাকিয়েই ছিলেন তাহিরার আদলে। চোখাচোখি হতে তাহিয়া দৃষ্টি অবনত করলেও জাহরা বেগম মৃদু হাসলেন। কোহেলি এগিয়ে এসে টেবিলের পাশের চেয়ারটা তিনি মেয়েকে বসতে বললেন। শায়ান কয়েকবার দেখতে চেয়েছিল সামনে বসা মানুষটাকে, কিন্তু তার মস্তিষ্কে ঘুরঘুর করছে সেই অচেনা মায়াবতীর ছায়া। জাহরা বেগম বেশ নমনীয় স্বরে বললেন, তোমার বাবা আমাদের সব খবরাখবর নিয়েছেন, আমরাও সব খবরাখবর জেনে এসেছি। তোমার বাবা বলেছেন তোমার ব্যবসা আছে, আমরা তোমার কোনো ব্যাপারেই নিষেধাজ্ঞা জারি করব না। তোমার বাবা বলেছেন তুমি অফিসে বসো না, শুধু সকালে 2 ঘন্টার জন্যে বা 1.5 ঘন্টার জন্য অফিসে যাও, বাদ বাকি সব সময় বাসায় থাকো এবং বিজনেসের কাজ এবং ঘরের কাজ সামলাও। আমি তোমাকে দেখার আগ পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারছিলাম না। পরিবারের সবাই বলেছে সব কিছু পছন্দ হয়েছে তাদের, এখন কেবল কোণে পছন্দ হলেই যেন মতামত আজই জানিয়ে যায়। তাহিয়া মাথাটা সামান্য উঁচু করে মায়ের পানে তাকালো। জাহরা বেগম শায়ানের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, তোর পছন্দ হয়েছে? মায়ের প্রশ্নে অপ্রস্তুত শায়ান মৃদু হাসল। মাতৃহৃদয় অনুভব করতে পারলেন সন্তানের সুপ্ত জবাব। জাহরা বেগম নিজের স্বরটাকে সর্বোচ্চ ও কোমল রেখে কোহলিকে শোধালেন, খোঁজ খবর সব তো নিয়েছেন আপা, আমার ছেলেকে সামনাসামনি আজ দেখলেন, যদিও সব তথ্য আপনারা যাচাই করেছেন। এখন কি মনে হয় আপনার, মেয়ের জন্য আমার ছেলে যোগ্য? কোহলি মৃদু হেসে জবাব রাখলেন, মেয়ের বাবার পছন্দ হয়েছে, আমি সব দায়ভার তাকে দিয়েছি, তার সিদ্ধান্তে আমি সন্তুষ্ট। তাইহার কম্পিত দেহখানা সবে যেন খুঁটি পেয়েছে খানিক। ঠিক তখনই জাহরা বেগম প্রশ্ন করলেন, তোমার মতামত বলো মা, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো তোমার মতামত। তুমি রাজি থাকলে আজই পাকা কথা বলে যাব, আর তুমি রাজি না হলে আমি কোনো কথা বাড়াবো না। তাইহার ভেতরকার সমস্ত শক্তি যেন তখন উবে গেছে। তার হাত অসম্ভব রকমের কাঁপছে। সামনে বসা মায়ের বয়সী এই মানুষটার স্থানের পূর্বে যারা বসেছিল তাদের এক একটা প্রশ্ন বিষবান হয়ে বিদ্ধ তার বুকে। আজও তো কত কত প্রশ্নের জবাব সাজিয়ে রেখেছিল সে, কিন্তু যে জিজ্ঞাসা এসেছে তার জবাব তো সে আয়ত্ত করেনি। তবু নিবুসরে জবাব দিল, বাবা মায়ের মতামতে আমার কোনো আবদার নেই। বেশ মায়াবী চাউনিতে তাইহার দিকে তাকিয়ে জাহরা বেগম হাসলেন। মেয়েটার গুণগান যতটা বোন এবং ভগ্নিপতির কাছে শুনেছে তার চেয়েও ততোধিক নিয়ন্ত্রণের সে। হিজাবের নিচ থেকে হাত দিয়ে নিজের গলা থেকে সোনার চেনটা খুললেন জাহরা বেগম। চেয়ার ছেড়ে সামনে এগিয়ে আসতেই তাইহাও চট করে দাঁড়িয়ে পড়ল। হাত বাড়িয়ে চেনটা তাইহার গলায় লাগাতে লাগাতে মানুষটা বললেন, আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ মা, তোমাকে সম্মান করার মতো এর চেয়ে দামি কিছু আমার কাছে নেই। আমি আসছি, তোমার বাবা মায়ের সাথে কথা বলে গিয়ে। তাইহার মনে হলো জীবন এত সুন্দর হতে পারে। তার অপেক্ষার অবসানে সৃষ্টিকর্তা এতটা মোহনীয়তা রেখেছেন বুঝি। এই যে তাকে দেখতে আসা মানুষগুলোর প্রশ্নের জবাব দিতে দিতে ক্লান্ত হওয়া মেয়েটার কষ্ট হতো খুব। কেউ বুঝতো না কখনোই। কেউ কেউ আবার কৌশলে নিজেদের পুত্রের দরদাম নিয়ে বসতো, কেউ মেয়ের বয়স নিয়ে কথা তুলে ইনিয়ে বিনিয়ে জরিমানা দাবি করত। কই আজ তো তেমন কিছু হলো না। তবে কি নিজের প্রতীক্ষার দাম করায় গন্ডায় বুঝে পেয়েছে সে। তার তৃপ্ত হৃদয় নিয়ে মাথাটা উপরে তুলতেই চোকাচোকি হলো শায়ানের সাথে। তাইয়া চমকালো। এক লহমায় চিনে ফেললো এই মানুষটাকে। তার ভীষণ জানতে ইচ্ছে করলো এখন কেমন আছে।
কিন্তু সময়টা সঙ্গী হলো না। সায়ান দৃষ্টি ঘুরিয়ে নিল মায়ের পানে। মায়ের সাথে সাথে সেও তখন ঘরটা ত্যাগ করার জন্য সামনে পা বাড়ালো। সায়ান আর তার মায়ের পিছু পিছু তাহমিদ আর কুহিলিও গেল বসার ঘরটার দিকে। জাহরা বেগম এসে স্বামীর পাশে বসতেই ইয়াসির সাহেব শুধালেন, কি কেমন দেখলে? পছন্দ হয়েছে তো? মেয়ের কথাবার্তা নম্রতা আছে তো? আজিজ সাহেবও প্রশ্ন শুনলেন শালিকার উদ্দেশ্যে প্রসন্ন চিত্তে এবং সহস্যে। জাহরা বেগম ইতিবাচক সংকেত দিলেন। তিনি জানালেন কোনে পছন্দ হওয়ায় তিনি সোনার চেন উপহার দিয়েছেন। সোহান এগিয়ে এসে ভাইয়ের পাশে বসে জানতে চাইল কোনে পছন্দসই কিনা। সায়ান নির্বলভাবে জবাব দিল, দেখিনি। বুড়ো কুচকাল সোহান। অনুভব করতে চাইল ভাইয়ের অন্তর্দহন। ভ্রাতৃ স্নেহ তাকে জানান দিল। ওই অপরিচিতা আজও প্রকটভাবে রাজ করেছে ভাইয়ের মনে। সায়ানের কাঁধে হাত রেখে সোহান বলল, তাহলে কি আম্মুকে বলবো আরেকবার তোর সাথে তার কথা বলানোর জন্য? এক নখ দিয়ে অন্য নখে আশ্রাতে আশ্রাতে সায়ান জবাব রাখল। প্রয়োজন দেখছি না। ততক্ষণে ইয়াসির সাহেবের উচ্চারিত বাক্যগুলো শোনা যাচ্ছে স্পষ্ট। মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আমরা দুলা ভাইয়ের কাছে সব খবরাখবর পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা মেয়ের তথ্য পেয়ে সন্তুষ্ট। শুভ কাজ তাড়াতাড়ি করা উত্তম। যেহেতু আত্মীয় স্বজন নিমন্ত্রণের ব্যাপার আছে, সেহেতু দিন 15 বাদে নির্ধারিত হোক বিয়ের দিনক্ষণে। আপনারাও গোছগাছ করার সময় পাবেন, আমরাও পাবো। আজিজ সাহেব আগে থেকে রইস ভূঁইয়াকে সবটা আলগোছে বলে রেখেছে। এই একজন মানুষ পরিবার দুটোকে খুব সুন্দরভাবে বোঝাতে পেরেছে, কিন্তু ভেতরটা আফসোসে ছারকার হয়ে যাচ্ছে। 1 বছর আগে পরিচয় হলে নিজের ছেলের জন্য তাহিয়াকে বউ করে নিতেন তিনি। রইস ভূঁইয়া মৃদু হেসে খানিক ইতস্তত করে বললেন, ভেতরে আসুন। কোনো লেনদেনের কথা তো বললেন না ভাইজান। সায়ান এক ঝলক তাকালো হুইল চেয়ারে বসা মানুষটার পানে। আজিজ সাহেব আতকে উঠলেন যেন। যে মানুষ যৌতুক দাবি করা পাত্রপক্ষতে সরাসরি প্রত্যাখ্যান করতেন, তিনি ঠিক কি বলতে চাইছেন? ইয়াসির সাহেব মাথা চুলকে বেশ গম্ভীর স্বরে জবাব দিলেন, ভাইজান, হৃদয়ের লেনাদেনা হবে, তারপর আর কিছু লেনদেন হবার দরকার দেখি না। ছেলে তো হাটে তুলিনি ভাইজান, শুধু তার জন্য জীবনসঙ্গিনী নিতে আসছি। কষ্ট পাইলাম। রইস ভূঁইয়া হাঁটতে পারলে হয়তো ছুটে গিয়ে জড়িয়ে ধরতেন এই মানুষটাকে, কিন্তু তিনি তো অক্ষম। হুইল চেয়ারের চাকা ঘুরিয়ে ছোপায় বসা ইয়াসির সাহেবের হাতে হাত রেখে বললেন, কোনো লেনদেনের কথা তো বললেন না ভাইজান। মেয়ের বাবা হয়ে যেন পাপ করেছি ভাইজান। আপনাকে হয়তো আজিজ ভাই বলেছে সব। তবুও এই মেয়েটা আর তার মা আমার পরিবারের ঢাল হয়েছিল। বাবাকে চিন্তামুক্ত করার আগে মেয়েটা পরিবারটা ছেড়ে যেতে চায়নি। মেয়ের সেই দৃঢ়তাকে কত মানুষ নৃশংসভাবে অপমান করেছে, কিন্তু আমরা ওকে সঙ্গ দিয়েছি, ওকে একা ছাড়িনি। আজ মনে হচ্ছে আমার ভাবনা ঠিক হবে। 7 সমুদ্র পাড়ি দিয়ে ঠিকই রাজকুমার এসেছে। সে কি? ইয়াসির সাহেব হাসলেন। মানুষটার হাসি বেশ চমৎকার, কেমন গাম্ভীর্যে ভরপুর। জাহরা বেগম খানিকটা চাপা স্বরে স্বামীকে বললেন, বাড়ি চলো, মেয়ে দুটো একা আছে। ইয়াসির সাহেব সহধর্মিণীর কথা শুনে জিভ কাটলেন, মিনমিন করে বললেন, এই রে, ভুলে গেলাম, চলো চলো। মেয়ের বাবার নিকট বিদায় আজ্ঞা নেওয়ার জন্য সবে মুখ খুলছেন ইয়াসির সাহেব, মানুষটাকে মাঝপথে থামিয়ে দিয়ে রইস ভূঁইয়া জানালেন, সে কি? আমার মেয়ে আর মেয়ের মা এত কষ্ট করে রান্না করেছে, এটুকু আপ্যায়ন করার সুযোগ দিন। জাহরা বেগম উদ্বিগ্ন আদলে ভাঁজটা এবার গাঢ় হয়েছে। কেমন উসকুস করতে লাগলেন তিনি। কহিলে ভরাট কণ্ঠে শুধালো, আপনার শরীর খারাপ লাগছে আপা? অপ্রস্তুত হয়েও যেন বেকায়দায় আছেন জাহরা বেগম। দুশ্চিন্তা যেন রণক্ষেত্রের বর্বরতাকে ডিঙিয়ে যায়। তবুও ক্ষীণ কণ্ঠে জানালেন, আমার মেয়ে আর বউকে একা রেখে এসেছি তো, চিন্তা হচ্ছে বই কি। ইয়াসির সাহেব যেন উভয় সংকটে পড়েছেন। মানুষগুলোর কষ্টের দামটা তিনি মূল্যহীন করতে পারছেন না, আবার বাড়ির চিন্তায় কাবু হয়েছেন। রইস ভূঁইয়া হুইল চেয়ারের চাকা ঘুরিয়ে খাবার ঘরটার পানে গিয়ে স্ত্রীকে ডাকলেন ইশারায়। কহিলে স্বামীর ইঙ্গিত পেতেই ছুটে গেল। স্ত্রীকে খাবারগুলো বক্সবন্দি করবার কথা বললেন। দুজনের মত মিলে যেতেই রইস ভূঁইয়া এগিয়ে এলেন বসার ঘরে। কিছুটা ইতস্তত করে বেশ ভেবেচিন্তে বললেন, করার সুযোগ দিন। কিছু মনে নিয়েন না ভাইজান, আমি বুঝতে পারছি আপনাদের উদ্বিগ্নতার কারণ। এই কারণে বেশিক্ষণ আপনাদের এখানে রাখবো না, শুধু অল্প কিছুক্ষণ সময় দেন। মেয়ের মা খাবারগুলো প্যাক করছে, এখনই নিয়ে আসবে। ইয়াসির সাহেব যেন বিদ্যুতায়িত হলেন। জাহরা বেগম ঝটকা সামলাতে না পেরে বলেই ফেললেন, এসব কেন করছেন? আমরা লজ্জিত হচ্ছি।
রইস ভিয়া মৃদু হাসলেন, কণ্ঠস্বরে সর্বোচ্চ শীতলতা আনলেন। নিয়ে আসবে। লজ্জিত হবেন কেন আপা? আপনাদের আগমন উদ্দেশ্য করেই তো আয়োজন করা। বাড়িতে দুটো মেয়ে একা, সময় খারাপ। আপনাদের যাতে দেরি না হয় সেজন্য দিচ্ছি আপা। খারাপ ভাববেন না দয়া করে। একজন আরেকজনের বিপদ আপদ না বুঝলে সম্পর্কে অটোমেটিক তিক্ততা আসবে। কথাবার্তার মাঝপথে কোহলি এবং তাহমিদ হাজির হলো, দু হাত ভর্তি করে। নিজেদের তৈরি কিছু মিষ্টিও দিয়েছে কোহলি। আত্মীয়তার সর্বোচ্চ কোমলতা ধরে মানুষটা বলল, এই যে আপা, ছোট বাবুর জন্য অল্প কিছুটা সন্দেশ দিয়েছি। জুহাইরিয়া ভাঙা ভাঙা বলিতে বলল, আমার ততলা দিয়ে তো। সোহান তড়িঘড়ি করে মেয়ের মুখে হাত রেখে জিভ কাটলো, ইশারা করে থামতে বলল। কে শুনে কার কথা? জুহাইরিয়া তাহমিদের উদ্দেশ্যে ফের বলল, তুমি বলে তো ততলাটা মিষ্টি দেবে। সোহান উঠে দাঁড়ালো চট করে, মেয়েকে কোলে নিয়ে এটা সেটা দেখাতে চাইলো। তাহমিদ এগিয়ে এসে জুহাইরিয়ার কোমল গালে হাত ছুঁয়ে বলল, দিয়েছি তো বাবু, সব দিয়ে দিয়েছি। তোমার জন্য একটা পুতুল আর একটা গাড়িও দিয়েছি, বাড়ি ফিরে খেলবে। কি ভীষণ খুশি হলো জুহাইরিয়া। সোহান খানিকটা লজ্জা পেল, সায়ানের পাশে বসে ফিস ফিস করে বলল, মান সম্মান ধুলোয় ধুয়ে সাফ করলো, আর কোথায় নিব না। এতক্ষণ বাদে সায়ান হাসলো, হাত বাড়িয়ে ভাতিজিকে কোলে নিয়ে গলা খাদে নামিয়ে বলল, তোমাকে রেখে যাবো এখানে চকলেট আর মিষ্টি খাওয়ার জন্য। কথাটা যেন কাল হলো সায়ানের জন্য। জুহাইরিয়া জবাব দিল, ঠিক আছে লেখে দাও, আমাদের তানে তাপবো। বিস্ফোরিত নয়নে তাকালো সোহান। সায়ানও খেয়ে হারিয়ে ইশারায় করলো চুপ করার জন্য। লাভের লাভ কিছু হলো না, সবাই শুনে নিয়েছে সবটা। তামিদ মুচকি হেসে বলল, তাহলে থেকে যাও কিট্টি বাবু, তোমাকে ঝিলের ধারে ঘুরতে নিব। কত কি কিনে দিব। হাসি একটা খুনসুটি শেষ করে বিদায় নিল অতিথিরা। নিজেদের সবটা উজাড় করে আপ্যায়ন করলেন মানুষগুলোকে। তারাও এই আগ্রহের দাম আনায় আনায় দিয়েছেন। রইস ভুইয়া দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, এটা তাড়াতাড়ি বড় হয়ে গেছে। বল। রাতের গভীরতা এখন নিকশ কালোর গহ্বরে। উমাইর তখনও বেলকুনিতে বসে রেলিংয়ের গায়ে মাথা ঠেকিয়ে দিয়েছে। বসার ঘরে বাবা মায়ের উচ্চবাচ্য চলছে। মারিয়াম মঞ্জুর এসে ছেলেকে সব বলার পর থেকে নাফিসা রহমানের মেজাজ তিরিকি হয়েছে। উমাইর শুনতে পেল মায়ের সেই অহংকারী উক্তি, ছেলেকে পড়াশোনা করিয়ে ভালো চাকরি করিয়ে গিয়ে মেয়ে গলায় বেঁধে দিব। ছেলের ভবিষ্যৎ নষ্ট করার জন্য তুমি আছো, কিন্তু আমার ছেলের জন্য আমি মেচুর মেয়ে আনবো। আফনান সাহেব সবসময় সাংসারিক কলহ এড়িয়ে চলল, আজ সন্তানের জন্য সিংহের গর্জন তুলে বললেন, আমার ছেলের বিয়ে তার পছন্দের মেয়ের সাথেই হবে, এটাই ফাইনাল। এবং সেটা ঠিক 3 দিন পরেই হবে। ছেলের কৌশলের দায়িত্বের পেছনিতে স্পষ্ট করে ভবিষ্যৎ নিয়ে ভাবছো, লজ্জা হওয়া উচিত তোমার। নাফিসা রহমানের গলার স্বরে শব্দটা আরো উঁচু হয়েছে। ছেলে এখন কেরিয়ার গড়ার সময়, ঠিক আরও 2 বছর পরে তার বিয়ে হবে এবং সেটা ওর যোগ্যতার সমান মেয়ের সাথে হবে। এতক্ষণে থেমে থাকলেও উর্মি এবং উসমান বেরিয়ে এলো নিজেদের ঘর ছেড়ে। উর্মি চুপ থাকলেও উসমান বলেই বসলো, বাবা ভাইয়ার জীবনে কিছু পাইনি, অন্তত নিজের পছন্দের মানুষটাকে এনে দাও। তার কৈশোর তরুণ সব নষ্ট করে দিয়েছো তোমরা। আমাদের মাথার উপরে ভাইয়া ছিল, কিন্তু তাকে আগলে রাখার কেউ ছিল না। আর মা, আমাদের লাইফ এবং ফিউচার নিয়ে কথা বলার অধিকার বা যোগ্যতা তোমার নেই। এত রাতে চেঁচিও না, ঘুমাবো। কথা শেষ করেই চলে গেল উসমান। বোনকে ঘুমাতে বলে গটগট করে চলে গেল। আফনান সাহেবও চলে গেলেন নিজের ঘরে। ক্রোধ সামলাতে না পেরে নাফিস এসে দাঁড়ালেন উমাইরের ঘরের সামনে। অনুমতি না নিয়েই ছেলের ঘরে এসে কাট স্বরে বললেন, ঘরের কথা আগে ঘরে আলোচনা না করেই কেন বাইরে গেলে? ম্যানার শিখোনি এখনো? রেলিংয়ের গায়ে মাথা ঠেকালো ছেলেটা। একটু শান্তি চাই, ওই মানুষটাকে নিজের করে চাই। বুকটা ভারী লাগছে, তার জবাব দিতে ইচ্ছে করছে না। মায়ের প্রশ্নবাণে জর্জরিত হচ্ছে রীতিমতো। ভাইয়ের এটুকু কষ্টে গর্জে ওঠা উর্মি এবার ছুটে এলো ভাইয়ের ঘরে। মায়ের গর্জনে যেন দেয়াল কেঁপে উঠছে। উমাইর সবসময় ভাই বোনকে বলেছে মায়ের সাথে যেন অভদ্রতা না করে। ঠিক এই জন্যই উর্মি মাকে কিছু না বলে ভাইকে বলল, আমার ঘরে গিয়ে ঘুমা ভাইয়া, আমি বসার ঘরে সোফায় ঘুমাবো। যন্ত্রের মতো বোনের সাথে এলো উমাইর। মা নামক মানুষটার দেয়া স্নায়বিক টানাপড়নে রীতিমতো জর্জরিত সে। মা বলেই কি এতটা আঘাত দিতে হবে?